সময় সম্পাদকীয়তে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সম্পাদকীয়তে আজ আমার অতিথি কথাশিল্পী রিজা রহমান। আপনাকে স্বাগত সম্পাদকীয়তে। জানতে চাই যে এই যে আপনার দেখা বাংলাদেশ, আপনার দেখা ঢাকা, আপনার দেখা বিভিন্ন শহর, সেই 50, 60, 70-এর যে দশকওয়ারি যে দেখা, সেই দেখাটা মানুষের জীবন যাপন বদলে গিয়েছে, রূপান্তর ঘটেছে, সেই পর্যবেক্ষণটা আগে জেনে নিতে চাই। ঢাকাকে তো নানাভাবেই দেখা যায় এবং দেখা হয়ও। তো একজন লেখকের দৃষ্টিতে ঢাকা কেমন, ঢাকার মানুষ কেমন, শুধু ঢাকা বলবো না, যে কোনো বড় শহরের মোটামুটি একরকম। তবে কথা হচ্ছে যে ঢাকা কিন্তু বহুবার বদলে গেছে। 50-এর দশকে আমরা এসেছি এখানে, তখন থেকে অনেকবার বদলেছে। 52 ভাষা আন্দোলনের পরে বদলে গেছে কিন্তু মানুষের। তারপরে 1970-এ একেবারে অন্যরকম, তারপরে মুক্তিযুদ্ধের সময় তো একেবারে অন্যরকম। তো মুক্তিযুদ্ধের আগে পর্যন্ত 69 বা 60-এর দশকের শেষার্ধের আগে পর্যন্ত এটা ছিল নিস্তরঙ্গ একটা শহর, ছোট একটা শহর। যখন আমরা কলেজে পড়তাম বা স্কুলে পড়তাম, স্কুলে পড়িনি, কলেজে আর কি যেতাম। আমি একটা ঘটনা খালি বলবো যে তখন ঢাকায় মানুষ অনেক কম ছিল। তো আমি এমনি কলেজে পড়তাম। তো একদিন আমাদের বাস আমাদেরকে ফেলে চলে এসেছে। তো আমার পাড়ার আরেকটি মেয়ে ছিল, সে বৈশাখ মাস ছিল, দুপুরবেলা। তো আমরা খুব গল্প করছি, বাসে চলে গেছে সবাই অন্যদেরকে নিয়ে। তারপর বেরিয়ে আসবো কি করে, কোনো রিক্সা টিক্সা কিচ্ছু নেই। তোকে বলে চলো হাঁটি। তো ওই বসিবাজার কলেজ ছিল তখন, তো ওখান থেকে হেঁটে একদম ওই আসলে মেডিকেল কলেজটা তখন ওখানে ছিল, ওতে হেঁটে এসে এখন যেখানে টিএসসি, বিরাট মাঠ ছিল শুধু। তো বললাম দেখো বড় রাস্তা দিয়ে হেঁটে যেতে অনেক সময় লাগবে, চল আমরা পার হয়ে যাই। তাহলে আমরা দেখি সেগুন বাগিচায়, পার হলেই সেগুন বাগিচা কাকরাই। তখন হচ্ছে কি মেয়েরা এত নিরাপদ ছিল মেয়েদের হাঁটা, সেইটাই আমি বলতে চাচ্ছি। মানুষ এত কম ছিল থাকলেও তখন দুটো কলেজের মেয়ে নির্জন দুপুরবেলা হেঁটে হেঁটে চলে যাচ্ছে রাস্তা, কোনো লোক তাকাচ্ছেও না, কোনো কিছু বলছে, যার মতো যার মতো সে চলে যাচ্ছে। এই নিরাপত্তাটা অনেকদিন পর্যন্ত ছিল, 67 এবং ঢাকা ইউনিভার্সিটি পড়ি তখন পর্যন্ত। কিন্তু কথা হচ্ছে যে তারপরের থেকে মুক্তিযুদ্ধের পর থেকে খুব দ্রুত এবং খুব মানে আচমকা সামাজিক পরিবর্তনটা আসতে শুরু করেছে। সেটা মোটামুটি চলেছিল। তার কারণ হচ্ছে যে কতগুলো মানে রাজনৈতিক অস্থিরতা এবং রাজনৈতিক মানে অপরাজনীতি এবং রাজনীতি যে ওঠাপড়াটা, সেটা উপরন্তু তখন পাকিস্তানি ভাবধারাটা বেশ ভালোই আসা শুরু করেছে। তার আগে কিন্তু আমরা একেবারেই পাকিস্তান সম্পর্কে কত কোনো মাথা ব্যথা ছিল না। ওরা কি পরে কি খায় শুনতাম, করাচি শহরে খুব মেয়েরা বেরোতে পারে না, এটা ওটা, আমরা অবাক হতাম এত নিরাপদ থাকে। আপনি বলছেন যে মানুষের নৈতিকতার অধঃপতন হতে শুরু করে। হ্যাঁ, সেটাই বলছি। না, নৈতিকতা ঠিক তখন হয়নি, তখন যখন সামরিক শাসনটা আসলো, বিশেষ করে এরশাদ সাহেবের সময় একেবারে তছনছ করে ফেলেছে। মানে মুক্তিযুদ্ধ তো উল্টে ফেলেছে, যে মধ্যবিত্তে যে এটা, মানে মানুষ লোভী হতে শুরু না ওটাও তো গেছে, ওটার মধ্যে তখন থেকে ভাঙন শুরু হয়েছে। তারপরে এই যে বিশ্বায়ন এবং আমাদের ছেলেমেয়েরা প্রচুর পরিমাণে বিদেশে পড়তে শুরু করলো এবং ওখান থেকে শুধু লেখাপড়াই আনলো না, অনেক কিছু বদলে নিয়ে আসলো। আর বহু বিদ্যার সঙ্গে আরো কিছু উপকরণ, হ্যাঁ, গ্রামের ছেলে মেয়েরা আজকাল বিদেশে যাচ্ছে, আসছে ছেলেরা। তো এই যে সারা পৃথিবীর সঙ্গে একটা যোগাযোগ, মাল্টিকালচারাল, মানে ওটা কি বলে মিশ্রণ, ওটার এফেক্টটা ঠিক এখনো ধরতে পারেনি। যার ফলে এর সঙ্গে একটা ঘটনা হয়েছে, সেটা হচ্ছে তথ্য প্রযুক্তির উন্নতি। এখানে আপনার কাছে কি মনে হচ্ছে, ধরুন আমরা যদি 80-র দশকও বলি, 70-80-র দশকেও তো আমাদের ছেলেমেয়েরা পড়তে গিয়েছেন আমাদের, কিন্তু এই যে তারা তখনকার পশ্চিমা দেশগুলোকে যেভাবে দেখেছে, সেই বাতাসটা, সে হাওয়াটা কিন্তু আমাদের এখানে আসতে হয়তো আরেকটা দশক পেরিয়ে গিয়েছে, কিন্তু এখন কিন্তু তাৎক্ষণিকভাবে চলে আসছে আমাদের সামাজিক যোগাযোগ। না, তাৎক্ষণিক, হ্যাঁ ওইটা হচ্ছে আসল কথা, যে ফেসবুক আর এইগুলো। আজকে যেটা পশ্চিমা, আরেকটা কথা হচ্ছে যে বিজ্ঞাপনের যুগ। তো বিজ্ঞাপনের যুগ মানে হচ্ছে কি বলে ওটাকে, ক্যাপিটালিজমের হ্যাঁ সময়। তারা সবকিছুকে বিজ্ঞাপন করে এবং বিজ্ঞাপন জিনিস বিক্রি হওয়ার জন্য তারা এমন স্তর না যে নামতে না পারে। যত খুশি কথা বলুন,
আর আমি সেটা পণ্য বিক্রি করার জন্য হ্যাঁ পণ্য নামতে বিক্রি করে। পারে, হ্যাঁ। তো এটা হচ্ছে ইয়াং জেনারেশন এবং উঠতি ইয়াংরা প্লাস উপরন্তু যারা ঠিক শেকড়টা অতখানি গভীর কালচারের মধ্যবিত্ত ফ্যামিলি, এদের উপর খুব খারাপ এফেক্ট করে। মধ্যবিত্ত তো সবসময় ফাঁদে পড়ার জন্য অপেক্ষা করে। না, মধ্যবিত্ত কিন্তু তৈরি, খুব ভালো মধ্যবিত্ত তৈরি হয়েছিল 50 দশক থেকে। সে সময় ছিল, হ্যাঁ ছিল, সেটা দরকার, রক্ষণশীল মধ্যবিত্ত। সেটা কাজেও লেগেছে। কিন্তু কথা হচ্ছে এখন মধ্যবিত্ত বলে কিছু নেই, তো আছে স্বল্পবিত্ত আর উচ্চবিত্ত, এইটা আছে। আর মাঝখানে যে আমরা তো খুব মানে চাপা খেয়ে স্যান্ডউইচ। না, কিন্তু তখন আপনার যে মধ্যবিত্তের কথা আপনি বলছেন 50-এর দশক বা 60-এর দশকে একটু রক্ষণশীল মধ্যবিত্ত ছিল। না, ঠিক রক্ষণশীল ছিল না। আমরা তো না, রক্ষণশীল ক্ষেত্রে আমরা যদি বলি যে চিন্তার জায়গায় তারা খুবই উদার ছিলেন, অগ্রসর ছিলেন, কিন্তু এই যে ভোগের ক্ষেত্রে, ভোগের ফাঁদে তারা সহজে পড়তে চাননি, সেই ক্ষেত্রে তারা সংযমী বা রক্ষণশীল ছিলেন, সেটা বলছেন। এখানে এখানে কথা হচ্ছে যে সংযম শেখানো হয়েছে সেই 30-এর সময়কার। আর তখন মানুষের আয় পার ক্যাপিটাল ইনকাম বা মাথা পিছু এত বেশি ছিল না। তারপরে আসলে বড় কথা হচ্ছে যে বাজারে এত জিনিসও ছিল না, তখন তো বাজার অর্থনীতি আসেনি। সুতরাং বাজার অর্থনীতি আসলে আপনি ধরুন না একটা মোবাইল, প্রথমে আর সংবাদ আদান প্রদানের জন্য, তারপরে রেডিও, হেন তেন, অমুক তমুক ক্যামেরা। তো এই যে আকর্ষণ করার জিনিসগুলো, এতে ছেলেমেয়েরা বা অনেকেই আছে, শুধু এই জিনিসটা অনেক কিছু প্রতিদিনই পরিবর্তন হচ্ছে। পৃথিবীটা এখন টেকনোলজিক্যাল মানে তথ্য প্রযুক্তি, যে কোনো টেকনোলজিক্যাল জিনিসের, সায়েন্টিফিক টেকনোলজিক্যাল জিনিসের কিসের মধ্যে এসছে, পণ্য সম্পর্কিত বাজার অর্থনীতির সঙ্গে। এবং আমার যতদূর মনে হয় যে এই সমাজে, বিশেষ করে আমাদের মতো স্তীমিত গতির সমাজটা হঠাৎ করে দ্রুত চলতে শুরু করে, তার কারণ হচ্ছে 1 নম্বর হচ্ছে ক্যাপিটালিজম, বিজ্ঞাপন। 2 নম্বর হচ্ছে বাজার অর্থনীতি, প্রচুর দ্রব্য কিনতে পারবেন আপনি। এবং 3 নম্বর হচ্ছে যে মানুষের আয় আগে চাইতে বেড়েছে। তখন এত বাজারে জিনিসও ছিল না। আমরা কলেজে প্রথম কি 3-4টা শাড়ি ছিল, ওই উপর ধুয়ে চলে যেতাম। এখন তো ছেলে মেয়েদের কত ড্রেস, কত কি লাগে। এই যে বিলাসিতা বা এগুলো মানুষ সবার ক্রেতা হয়ে ওঠা, ভোক্তা হয়ে ওঠা, ভোগ মানে ওটা তৈরি করতে পারছে, উৎপাদন কম, মানে উপযোগটা বাড়ানো। হ্যাঁ উপযোগ বাড়ানো। তো এটা তো তৈরি করা হয়েছে। এবং আরেকটা কথা হচ্ছে আমাদের একটা হীনমন্যতা আছে, যেহেতু আমরা বহুদিন পর্যন্ত ইংরেজির অধীনে ছিলাম। তো সুতরাং ইংরেজিকে আমরা খুব কোরআন শরীফের পরে বলে জায়গা দিই। এখন ঔপনিবেশিক যে সেটা আমরা ইংরেজি বলতে পারাটা, পৃথিবীর বহু দেশ ইংরেজি বলতে পারে। আমি ফ্রান্সে গেছি, এক বর্ণকে ইংরেজি বলতে পারে না। এই ধারের কাছে ব্যাংককে গেলে ইংরেজি কেউ বোঝে না, খুব কম লোক, লিমিটেড লোক। তো সুতরাং এই যে ইংরেজি বলার একটা সুপিরিয়রিটি বা মানে হীনমন্যতাই আমি বলবো এটা। সেটা তো আমাদের একটা বাজারমুখী শিক্ষা, বাজারে গেলাম ইংরেজি শিখলে চাকরিটা পাবো। হ্যাঁ, এখন ছেলে মেয়েরা কেউ বাংলা স্কুল কাউকে পড়ায় না, তারা বাংলা জানে না। আমি বাচ্চাদের একটা বই লিখে আমার বঞ্জি বাচ্চাকে দিয়েছি যে তুমি এটা পড়ো। তো আমি কিছু পড়েছো বলে, আমি তো পড়ি না, মা পড়ে। আচ্ছা, তোর মা কি বাচ্চা এটা পড়ে? বলে কি, জানো আমি পড়তে পারি না তো, বাংলা বানান করতে হবে অনেক। তো এই যে নিজের ভাষা এবং সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এটা ভীষণ ক্ষতিকর। আমি আবার এখানে আসবো, তার আগে যদি বলেন যে আপনাদের যে রচনাগুলো ছিল, আপনাদের যে লেখা উপন্যাস বা গল্প, সেই সময়কার সেগুলো পড়লে পরে মনে হচ্ছে যে ওই সময়টার যে সমাজ ছিল, ওই সময় আমরা ঢাকা দিয়ে শুরু করেছিলাম, একটা শহর, সেটা রাজধানী শহর হোক আর মফস্বল শহর হোক, তখন তো প্রাদেশিক শহর বা মফস্বল, সেখানে উদ্বেগহীন জীবন ছিল মানুষের। ধীরে ধীরে আমরা দেখতে পারি যে আপনাদের রচনাতে উদ্বেগ এসছে। এটা ছিল আমাদের আগে যারা, আমরা তো 60-এর দশকের লেখক, আমরা তুমুল একটা ওঠাপড়ার মধ্যে আমাদের সাহিত্যে আসা। তো আমাদের সাহিত্যটা কিন্তু অন্যরকম ছিল। এবং তখন ছেলেমেয়েরা ঢাকা ইউনিভার্সিটি বা ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকে আমাকে বলে, আপনার অমুক বই ইউনিভার্সিটি থাকতে পড়েছি, কলেজে থাকতে পড়েছি, পড়তো না। তো ওই সময় উদ্বেগ, শহরটার আমার তো বেশিরভাগ লেখাই তো মানে ঢাকা শহরের বাইরে। আমার বেশিরভাগ উপন্যাস অঞ্চলগত উপন্যাস, কারণ যেহেতু বাংলাদেশ একটা অঞ্চলের সমষ্টি, তো সুতরাং এটা বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধরনের পরিবেশ বা ভৌগোলিক অবস্থান। বিশেষ করে পানির দেশ, জলের দেশ, জলমগ্ন দেশ, হাওড় বাওড় নদী। তারপরে আপনার পার্বত্য চট্টগ্রাম খুব কমই, বেশিরভাগই সিলেট বা নর্থ বেঙ্গল, তিস্তার ভাঙন, মেঘনার ভাঙন, যমুনার ভাঙন, ব্রহ্মপুত্র শুকিয়ে যাওয়া।
নদী তখনও পর্যন্ত রেখে কন্ট্রোল করেছে সমাজটাকে। তো ওই সব অঞ্চলের লোক নিয়ে আমার বেশিরভাগ লেখা। ঢাকা শহরের নিয়ে আমি খুব লিখতে উৎসাহ পাইনি সেই সময়, তার কারণে আমাদের জীবনটা আমার কাছে এত হিপোক্রিট। ঢাকার মানুষকে আপনার পছন্দ হয়নি? না, আমি তো এখানকারই মানুষ, সুতরাং পছন্দ হওয়া না হওয়ার কোনো অপশন নেই। আপনি হিপোক্রেট বলছেন? হ্যাঁ, যেটা যে আমাকে খুব বেশি আকর্ষণ করেনি জীবনে উপন্যাস লিখতে। কি লিখবো? ওই খারাপ বই তো মানে বাজারের পয়সা কুলানো না, ছেলে পেলে মানুষ হলো না। মানে মানুষের যে মানে মুখচ্ছবি, মানুষের যে একটা মানচিত্র আছে সেটা ধীরে ধীরে যে বদলে যাচ্ছে। আপনি কি এই যে আজকে 2017-তে এসে সেই 50 থেকে দেখছেন খুব পরিবর্তন হয়েছে? মূল চরিত্রটা কিন্তু খুব একটা পরিবর্তন হয়নি, কারণ আমাদের তো মানসিক উৎকর্ষের জন্য সময় লাগে, সেই সময়টা আমরা নেইনি বা দিইনি। এটা একটা ক্রান্তিকাল যাচ্ছে, কিন্তু এটা আমি খুব খারাপ বলছি না। যে কোনো ট্রানজিশন পিরিয়ডে বা ক্রান্তিকালে এরকম একটা আবল সময় আসে। হ্যাঁ, এটা খুব কনফিউজিং এবং খুব বিভ্রান্ত একটা সময় আসে। কোনটা ভালো কোনটা মন্দ, অস্থিরতা। হ্যাঁ, অস্থিরতা, কি ভালো কি মন্দ আমরা বুঝতে পারি না। এবং তুষার একটা কথা মনে রাখতে হবে, পৃথিবী কিন্তু এক জায়গায় থেমে থাকে না কখনো, সমাজও নয়, প্রভাবমান। হ্যাঁ, এটা বদলাবেই। এই পৃথিবী বদলালে সমাজ বদলাবে, সমাজ বদলে মানুষ বদলালেই সমাজ বদলাবে। তো এটা তখন আমরা 50-এর দশকে কি আমাদের জলবায়ু আবহাওয়ার অসুবিধা ছিল? এত ঘন ঘন ভূমি। এবং ক্রান্তিকালের সময় কি এই যে সমাজের মানুষগুলোর মধ্যে বিচ্ছিন্নতা তৈরি হয়? না, বিচ্ছিন্নতা তৈরি হয় না, এটা নাও হতে পারে। অনেকে বলি যে আমরা একে অপরের থেকে অবশ্যই একটু বিচ্ছিন্ন, মানে কি ওই যে নতুন পাশ্চাত্য সমাজ এবং এই সমাজের দুটো মাঝখানে থাকতে যে আমরা নিজের বিচ্ছিন্নতা তৈরি করেছি। উপরন্তু তখন তো ভ্যালিউস ছিল একটা, যে তখনকার যে মূল্যবোধ, এখনকার মূল্যবোধটা বদলে গেছে। যে পরিবেশে যে চাপেই বদলা, কিন্তু বদলেছে তো। তখন তো মুরব্বীকে পায়ে হাত দিয়ে সালাম না করলে বলতে বেয়াদব। আমরা বড়দের মুখে কথা বলতাম না। আমাদের স্কুলে যখন পড়ি, টিচার আর মা বাবা যা বলবে এটা মানে অমর, মানে এটা কি, এটা অলঙ্ঘনীয়। তো এখন তো ছেলেমেয়ের মা বাবা কি কঠোর কঠোর করে তর্ক করে গল্প করে, আমরা চিন্তাই করতে পারি না। বাবা পাশে এসছে হাসপাতাল থেকে, মা বলে শিখিয়ে গন্ডগোল করো না, তোর বাবা এসছে, টায়ার্ড হয়ে যাবে, সব চুপচাপ যাদের ঘরে চলে গেলাম। ঘরের মধ্যে হয় অঙ্ক করতে বসলাম, নয় কেউ জোরে চুপ চুপ চুপ। এই যে সম্ভ্রম বোধটা শিখিয়েছে, আর মার বাধ্যকতা। আপনি তো শিক্ষকতাও করেছেন, আপনার কাছে কি মনে হয় যে শিক্ষার ক্ষেত্রে আমাদের একটা গোলমাল হয়ে গিয়েছে? আমি তো খুব বেশি দিন শিক্ষকতা করিনি, কিছুদিন কলেজে করেছি, হ্যাঁ অল্প। তখন এমন একটা সময় শিক্ষকতা করেছি যখন শিক্ষা ভয়ঙ্কর রকম লুটপুটে যাচ্ছে, সেই সময় স্বাধীনতার পরে আর কি। মানে আমাদের প্রাথমিক থেকে উচ্চ শিক্ষাকে যদি আপনি পর্যবেক্ষণ করেন। হ্যাঁ, সেটা তো এখন আমার মনে হয় যে শিক্ষা আমরা যা পড়েছি তাও সে তো শিখবে না। এমনকি আমার ছেলে কি যা তুমি স্কুল থেকে পাশ করেছে, যা শিখেছে, সেটা কিন্তু এরা এই যে টিক সিস্টেম করেছে, আমি দেখি কোনো বই এরা পড়ে না। ওরা পাশ করে কিন্তু শিক্ষিত বলে খুব বেশি হয় না। চাকরি, সবকিছুই চাকরিমুখী এখন, বা রেজাল্টমুখী, ফলাফলমুখী। কটা A+ পেল বা পেল, সেটাই বড় কথা। কিন্তু আমার ছেলে মেয়ে কতটা শিখলো, কি জানে, সারা পৃথিবীতে কতগুলো মানে মহাসাগর আছে, কোনটার তলায় কি আছে, কোন কোন স্রোত কোন দিকে যে কার সঙ্গে মেশে, এগুলো তো কিছু বলতে পারবে না। বলতে পারবে যে বাংলাদেশি প্রাচীন ইতিহাস সম্পর্কে আজকাল পাঠ্য করেছে। পাঠের বাইরের যে পড়া, মানে একদম পাঠ্যসূচির পড়ার বাইরের পাঠ এখনকার ছেলেমেয়েরা, এখানে অবশ্য এই যে অভিভাবকদের তো একটা দায় আছে, তারা তাদের সন্তানদের হাতে আসলে বই কতটা তুলে দিচ্ছে। আমি এই বিল্ডিংয়ে 15টা পরিবার থাকে, এর মধ্যে সবচেয়ে দরিদ্র পরিবার আমি, কিন্তু আমার বাড়িতে কোনো বিলাসিতা জিনিস নেই, খালি সব ঘরে ভর্তি বই। এত বড় বড় লোক আছে, শুধু এখানে আমার আত্মীয় স্বজনরা দেখেছি, কারো বাড়িতে বই নেই, একটা বই নেই। এর মধ্যে কেউ পড়ে না তা নয়, আমি আমার বড় ভাই প্রচুর লেখাপড়া করেন, কিন্তু বই চর্চাটা চলে গেছে। আগে মধ্যবিত্তে পড়ার চর্চা ছিল। আর আরেকটা কথা হচ্ছে যে এখন যে বাচ্চারা পড়ে না, পড়া অভ্যাস করেনি। 1 নম্বর কথা, বিশেষ করে মধ্যবিত্ত ছেলেমেয়েরা মা বাপ পয়সা না করে, কষ্ট করে, ধার দেনা করে, ঋণ হবে, বাড়ি বিক্রি করে, গাড়ি বিক্রি করে বাচ্চাদের পড়াবে, ইংলিশ মিডিয়াম, অনেক টাকা লাগে তো এইটা। আর তারা রেজাল্ট চায়, তারপরে চায় চাকরি। তো যেহেতু ইংরেজি মিডিয়াম স্কুলে পড়লে আমাদের সাহিত্য পড়বে, ইংরেজি সাহিত্য পড়বে, বাংলা সাহিত্য আগে না পড়লে ইংরেজি সাহিত্য পড়তে পারবে না। মানে অভিভাবকরা সন্তানদের জন্য ক্ষেত্রটা তৈরি করে দিচ্ছে না।
না, নেশা তারা সবাই মানে এত বেশি মানে বিলাসিতার দিকে বা স্ট্যাটাস কনসিয়াস। বই তো কোনো স্ট্যাটাস নয়, বই হচ্ছে মানুষের, ওগুলো হচ্ছে সম্পত্তি, আর বই মানুষের যা দেয় তা হচ্ছে সম্পদ। সেই সম্পদ কিন্তু ছেড়ে বেরিয়ে সম্পত্তি এবং সম্পদ দুটো, একটা সম্পত্তি একটা সম্পদ, এই দুটো বুঝতে পারা বা আলাদা করতে পারার মধ্যেই আসলে সমস্যাটা। আমি যে বলছি বাচ্চাকে ভালো মানুষ করতে চাই, অবশ্যই তাকে মানসিক উৎকর্ষ ঘটাবো। আমার ছেলে প্রচুর বই পড়তে ছোটকাল থেকে, এখনো পড়ে। আর সে তো আমেরিকা লেখাপড়া করেছে, এক বিন্দু তাকে স্পর্শ করেনি, তার ঐতিহ্য সম্পর্কে কনসিয়াস। আমাদের লেখার দিকে আসি। আপনার এই যে চরিত্রগুলোর সঙ্গে আমরা দেখতে পাই আপনার লেখাতে, সেটা অনেকটা ইতিহাস নির্ভর আছে, জনপদ সংলগ্নতা আছে। সেখানে যে ওই চরিত্রগুলোর সঙ্গে আপনার যে দেখা হওয়া অভিজ্ঞতা যে আপনি সঞ্চয় করেছেন, কোনো কোনো ক্ষেত্রে তো হয়তো অভিজ্ঞতা সরাসরি নিতে পারেননি, সেটা তো এই যে অভিজ্ঞতা সরাসরি না নিতে পারা, সেটা তো ওই সময়কালকে আপনি যে সময়টা লিখেছেন সেই সময়কালেরও প্রতিনিধিত্ব করে। যে সেখানে কি আমরা লেখক নারী পুরুষ আলাদা না, কিন্তু সেখানে তো নারী সামনে চলে এসেছিল, যে নারী হিসেবে কি আপনি সেই অভিজ্ঞতা নিতে যেতে পারেননি বা আপনার না, ওরকম অন্য কোথাও হয়নি। একবার হয়েছিল শুধু। তার আগেও আমি যেসব উপন্যাসগুলো লিখেছি আমার খুব একটা অসুবিধা হয়নি। যেমন প্রথম উপন্যাস আমার কাগজে বেরিয়েছিল, সেটা হচ্ছে সবুজ পাহাড়। তো আমার হাজবেন্ড ছিলেন মাইনিং জিওলজিস্ট, তো উনি এসব নানান জায়গায় যেতে হতো, মাঝে মাঝে আমি সঙ্গে যেতাম। তো সুনামগঞ্জে একদম মেঘালয় পাহাড়ের কাছে যে কোয়ারিটা ছিল লাইমস্টোন ভাঙার, ওতে এমনিতে মানে সার্ভের কাজে সারা বছরই পাহাড়ে পাহাড়ে দক্ষিণবঙ্গে পারে ওই এসব জায়গায় ঘুরতে হতো। তো ওখানে আমি গেছিলাম বেড়াতে একবার, ওখান থেকে শিলংয়ে গেছিলাম আমরা, তখন মাত্র বাংলাদেশ শহর 2 বছর পরে গাড়িতে। তো ওই অভিজ্ঞতাটা দিয়ে আমি একটা উপন্যাস লিখেছিলাম। ওই বড় পুকুরিয়া সাঁতলরাও তো এসছে আপনার উপন্যাসে। হ্যাঁ আছে, এটা হচ্ছে টাগেরঘাট লাইমস্টোন কোয়ারি, ডিয়ামান্ড ফাটিয়ে যেগুলো করে আর কি। তো ওটা নিয়ে প্রথম উপন্যাসটা আমি নিজে চোখে দেখেছি এবং ওটার মধ্যে একটা বাঘ দেখার ঘটনা আছে, ওটা আমার নিজের চোখেই দেখা। আমরা যখন ওটা বাংলাতে ছিলাম, তো রাত্রিবেলা এইখান থেকে কত হবে, আমার এই বাড়ি থেকে ওই বাড়িটায় ইন্ডিয়ান ছিলাম খাসিয়া পাহাড়। তো ওখানে নাকি বাঘ এসে শুনেছিলাম, সেই বাঘ এসে আমাদের লনের মধ্যে হামাগুড়ি বেশ ঘুরে বেড়াচ্ছে, সেটা দেখেছিলাম, ওটা আছে। এবং এই যে কিন্তু তারপরে যেটা উপন্যাসগুলো মনে করেন যে লিখেছি আমি, শিলায় শিলায় আগুন, ওটা আমার পাকিস্তানে ছিলাম, বেলুচিস্তানে 5 বছর। তো তখন বেলুচিস্তানের প্রথম বিদ্রোহটা হয়েছিল। তো যেহেতু আমি ওখানে গিয়ে বেলুচ ভাষাটা শিখে ফেলেছিলাম, তো যার ফলে আমি ওদের সেন্টিমেন্টটা খুব ভালো বুঝতে পারি। অভিজ্ঞতা যে চরিত্রগুলোর সঙ্গে আপনার দেখা হয়েছে, কথা হয়েছে, সেই তাদের সংলাপগুলি কি এসেছে সরাসরি নাকি? না, ওভাবে তো হয় না। যেমন কোনো সংলাপ চরিত্রটা মূল কাঠামো একই থাকে, আর সে হয়তো 2-1টা সংলাপ হয়তো থাকতে পারে। যেমন আমার শিলায় শিলায় আগুনে আমার বাড়িতে পানি দিত একটা ছেলে, ব্রহি, খুবই গরিব। এই শীতের মধ্যে ছেঁড়া বুট, একটা ছোড়া বাগাপড় গায়ে দিয়ে আসতো। তো যখন বেলুচিস্তানকে ফল করালো বম্বিং করে পাকিস্তান আর্মি, কি খানি কালাতকে ধরে নিয়ে আসলো, কয়টা আনলো, পরে ওখান থেকে নিয়ে গেল ঝাড়া সিন্ধে। সে পানি দিত আমার বাড়িতে, সেটা পাঞ্জাবি বাড়িতে পানি দিত। সে একটা কথা বলেছিল যে आई মানে মা, आई देखो तुम जरूर बदला लेंगे, और लात मारी पाकिस्तान का हुकूमत में, लात मारी पांजाबी का मुंह में। ওই কথা বলে লেগেছিল। অশিক্ষিত একটা ছেলে, অক্ষর ছেলে না। তো এরকম এক একজনের একটা কথা থেকে। শুধু আমার যে অসুবিধা যেটা হয়েছিল, যেমন সাঁওতালদের যেটা লিখেছি, ওটা ওই বড় পুকুরিয়ার মিঠা পুকুরের কাজের সময় আমার হাজবেন্ড যেতেন, আমি মাঝে মাঝে যেতাম, সঙ্গে থাকতাম। তো ওরা তো মাইনিং তৈরি করা নিয়ে ব্যস্ত থাকতো, আমি ঘুরে বেড়াতাম সাঁওতাল পাড়ায়। তো ওই দেখা থেকে ওখানে একটা মেয়ে বলেছিল, 2জন বলেছিল, একটা ওদের একটা রেভারেন্ড ছিল, রেভারেন্ড হুজুর, খুবই গরিব ছেলে, একটা সোয়েটার গায়ে দিয়ে দেখে উঠান ঝাড়ু দিচ্ছে। তা আমি বললাম যে আপনি এখানে এই যে মা মেরি আছে, এটা পাহারা দেই, খুব খুব অভাব, আমাকে খুব অভাব। তো সাহেবরা এখন খনি করবে, কি তুলবে রে কেরোসিন, ভালো হবে, মা মেরির সামনে আলো দিতে পারবো। জাস্ট শুধু চিন্তা করেন, এটা একজন পাদ্রী বলছে, সাঁতাল পাদ্রী। আর একটা মেয়ে, সাঁতাল মেয়েরা খুব রসিক হয়,
তো পাশের বাড়িতে বাচ্চা করে নিয়ে এসছে, বলে কি, এই তোদের সাহেবরা কি উঠাবে রে খরিদ থেকে? ভাত। তো ওই দুটো কথাই একটা উপন্যাস। সেটাই, ভাত উঠবে কিনা, হ্যাঁ, তারপরে আমাদের ভাত চাই। তাদের যে হ্যাঁ, দারিদ্রতা। এটা 79-এর পেছনে 80-র দশক এটা। আর অন্য উপর খালি রক্তরাক্ষর লেখার সময় আমার ওই যেটা রেড লাইটের লেখা নিয়ে লেখা, ওটা আমি যেতে পারিনি। হয়তো যেতে পারতাম, কিন্তু সবাই বলে পুলিশ নিয়ে যাবে, যেটা কথা হলো দুই পুলিশ দুদিকে বন্দুক কাঁধে থাকবে, আমি চুপ করে আমি আমার সাথে কথা বলবে। তো ওটা সেখানে পুঙ্খানুপুঙ্খ যে শব্দটা, তার একটা অভাব থাকে, এই যে আপনি নিজে যেতে পারলেন না। হ্যাঁ, ওটা হয়েছে কি, আমি এখন দেখলাম কি, আমার এই বয়সে এসে দেখছি যে উপন্যাস কিন্তু দুভাবেই লেখা যায়। এই যে আমাদের ধারণা বাস্তব অভিজ্ঞতাটা, মানুষের চিন্তা জগতের ক্ষমতা, একটা জিনিস, একটা ছোট্ট একটা ক্লু নিয়ে সেটাকে বড় করা বা তাকে অ্যাসিমিলেট করে সেটা বাস্তবমুখী করা, এটা কিন্তু লেখকের একটা বিশেষ গুণ, আমি বলবো না, বিশেষ ক্ষমতা। তো ওটা দিয়ে উপন্যাস লেখা করা যায়। আবার বই পড়ে, ইতিহাস পড়ে বা ঘটনা পড়ে তার থেকে লেখা যায়। এখন আমি যেটা লিখছি মং থেকে বাংলা, আজকে থেকে 2.5 বছর আগে, সেখানে কি আমি যেতে পেরেছি? পারিনি। তাহলে সেটা তো একটা গবেষণা ধর্মী। হ্যাঁ, বঙ্কিমচন্দ্রকে নিজে উপন্যাসটা লিখেছি আমি, অলিখিত উপাখ্যান বরুলগঞ্জের। সেটা তো আমার জন্মের অনেক আগে শেষ হয়ে গেছে। তারপরে লাস্টে উপন্যাস লিখেছি বাঘবন্দি, সুন্দরবনটা আমি জানি, ধারণা আছে। আমার বাবার বাড়ি যেখানে দক্ষিণ 24 পরগনা, আমার দাদার দেশ, ওখান থেকে সুন্দরবন খুব কাছে। তো ওখানকার ভাষা টাষা সবই আমি জানি, কিন্তু মানে সশরীরে ভেতরে কখনো যাইনি। কিন্তু ওটা আমি বাঘবন্দি লিখেছি, সুন্দরবনের এলাকার মানুষের গল্প। ওদেরকে বলা হয় দক্ষিণী। ওরা ঠিক অস্ট্রেলিয়ার না, খুবই প্রাচীন একটা জাতি, মানে জাতি না, রেস। এখন শিখে লেখাপড়া শিখে যাচ্ছে। তো ওইটা, কিংবা আলবুর্জের বাজ, যেটা উত্তর ইরানের, আজকে থেকে প্রায় 700 বছর আগের। আপনি তো মানে কল্পবিজ্ঞান আপনার আপনি লিখেছেন তো, সায়েন্স ফিকশন। ওটা বাচ্চাদের, ওটা হচ্ছে আজব ঘড়ির দেশে। ওটা ওই প্যারান্টোলজি বই পড়তাম, আমার হাজব্যান্ডের ছিল, তো ওটা পড়তে পড়তে খুব ইচ্ছে হলো। আজ থেকে অনেক বছর আমার ছেলে বলে যে, আম্মা একটা বই লেখা আমার জন্য। ওই যে ডাইনোসরের ছবি টবি দেখে আমি চিঠি লিখবো। তো ওই পৃথিবীর জন্ম থেকে পর্যন্ত ওটা বাচ্চাদের মতো করে লিখেছে আর কি। রিজওয়ার রহমান কি একটু মানে অন্তর্মুখী? সেটা তো আমি বলতে পারবো না, হয় সেটা সবাই বলে। হ্যাঁ হ্যাঁ, অনেকেই বলে, সবাই না, অনেকেই বলে। আপনি তো সক্রিয়, আপনি তো লিখছেন, কিন্তু আপনাকে সেভাবে আমাদের যে লেখার জগতে, আমাদের যে গণমাধ্যম, সেখানে আপনাকে সেভাবে পাওয়া যায় না। এই যে এত ঈদ সংখ্যা বের হয়, নানা রকম সংখ্যা বের হয় আমাদের দৈনিকগুলোতে বা বিভিন্ন সাময়িকীগুলোতে, সেখানে রিজওয়ার রহমানের উপস্থিতিটা কম কেন? সেটা একসময় অনেক লিখেছি, তারপর যখন দেখতে পেলাম যে এটা একটা ব্যবসা, স্পন্সর নিতে হলে ভালো লেখকদের নাম লাগে। আমি কি লিখছি সেটা বড় কথা নয়, এবং তাদের সবচেয়ে বড় তাগাদা থাকে, আমি দোষারোপ করছি না, যে এত পৃষ্ঠার মধ্যে হতে হবে। এবং তারা হয় কি, উপন্যাস লেখা যখন অর্ধেকটা আসে, তখন তাগাদা করতে হয়, অমুক তারিখে অমুকের মধ্যে দিতে হবে, তমুকের না হলে খুব বিপদ হয়ে যাবে। তো এইসব তাগাদা থাকে। দেখো, কতগুলো বড় গল্প লিখতে আমি রাজি না। আমি স্বাধীনভাবে লিখবো, কাটবো, ফিরে লিখবো, কিন্তু এই তাড়াহুড়ো সংখ্যা চলে দেবো, আর একটা 60 পৃষ্ঠা হাতে একটা লেখা আমার, ওরাই উপন্যাসগুলো আমি করতে পারবো, লিখবো। জনপ্রিয় শব্দটা থেকে আপনি দূরে থাকতে চেয়েছেন? না, জনপ্রিয় শব্দের প্রতি আমার কোনো অভিযোগ নেই। সেটা হচ্ছে, জনপ্রিয় অনেকেই হতে পারেন। রবীন্দ্রনাথ জনপ্রিয় ছিলেন না? তবে আজকাল তো এই জনপ্রিয়তার মানদণ্ড তো বাজার ঠিক করে দিচ্ছে। জনপ্রিয়তা হচ্ছে মানুষের পাঠক পাওয়া। এটা যেভাবে খারাপ অর্থে ব্যবহার করা হয়, আমার খুব খারাপ লাগে। হুমায়ুন আহমেদ খুব খারাপ লেখেন, তাকে জনপ্রিয় লেখক একটা ছাপ মেরে দিয়ে তার মূল্যায়নই করতে পারল না। মিলন কি খুব খারাপ লেখে, 2-4টা হয়তো লেখে ফরমাসে, ওই ঈদ সংখ্যা, ওটা জনপ্রিয় ঈদ সংখ্যা জুড়ে লেখে, কিন্তু ও তো অনেক লেখা যথেষ্ট ভালো, এবং গল্পগুলো তো অসাধারণ। তো যদি জনপ্রিয় বলি, জনপ্রিয় মানে বর্তমানের উপন্যাস, কিংবা জনপ্রিয় বললেই তরল সরল, এই 14, 15, 16, 17 বছরের কম মস্তিষ্ক ছেলে মেয়েদের ভোলাবার জন্য, সেটা নয়। সেই এই যে আপনি যেটা বলেন, কম বয়সী বা ছেলেমেয়েদের ভোলানোর জন্য তো লেখা হচ্ছে এখন, মানে বইমেলা কাটতি বাড়ানো, কত সংস্করণ কার বেরোচ্ছে। সেগুলি কেউ করে থাকেন, তবে সেটা খারাপ, তিনি খারাপ, কিন্তু জনপ্রিয় শব্দটা খারাপ বলে মনে করি না। আর একটা কথা আছে যে
আপনি প্রথমেই বলেছেন যে আপনি জনপ্রিয়তা থেকে দূরে থাকতে চান। আমি কিন্তু কোনো ধারা থেকে দূরে থাকতে চাই না। আমি যখন যেটা দেখি ওটা লিখি, এবং লেখাটা ভালো হলো কিনা, মনের মতো হলো কিনা, অথবা আমি যা বলতে চেয়েছি বলতে পেরেছি ওটাই মাথায় থাকে, তখন পাঠক কেউ থাকে না, এমনকি আমিও থাকি না। আপনার কি কখনো সেটা মনে হয় যে এই যে আপনি যে সময়টা লিখেছিলেন 60, 70, 80 এবং 90-র যে পাঠকরা, তারা 2017-র পাঠক এসে আপনাকে, বা এই 00 দশকের পাঠকরা আপনাকে খুঁজে পেয়েছে, তাদের সঙ্গে আপনার যোগাযোগ হয়েছে? সেটা একটা অন্যরকম ব্যাপার আছে। সেটা হচ্ছে যে আমার সব বই তো প্রথমে মুক্তধারা করেছিল, তো মুক্তধারা চিত্তবাবু অসুস্থ হয়ে যাওয়ার পরে খুবই মানে আর্থিক দুর্দশা পড়েছে। তখন আমি বলি ফের সবাই বই নিয়ে গেছিলাম, আমি নেইনি। আমি বলি বলছি ঠিক আছে, আমার রক্তের অক্ষর বিক্রি করে, বংশী বাংলা বিক্রি করে, যদি কিছু পয়সা করে আছে আসুন, দেখেন আপনি আবার উঠতে পারেন কিনা। তো এই করতে করতে অন্য দিনই আস্তে আস্তে তো উনি তো অসুস্থ হয়ে গেলেন, অন্যদের হাতে চলে গেল। তারপরে তারা বইটা 7ম সংস্করণটা আমাকে পাঠিয়েছে, দেখি অসংখ্য ভুল, মাঝখানে পৃষ্ঠা নাই, এবং একটা মরাটের মধ্যে অন্য একজনের বই ভরি। তখন আমি জহরকে ফোন করে বলি, জহর আমার বই আমি আর তোমাকে দেবো না। তখন উত্তরবাবু মারা গেছেন, যার ফলে আরেকটু গ্যাপ হয়ে গেছিল। তারপরে সময় আগামী নিলেও, তা আগামী তো গণি সাহেব তো খুব ব্যস্ত মানুষ, তো ওনার যারা করে তারা বললে কেন বংশী বাংলাটা হচ্ছে উপন্যাসটা হচ্ছে বাংলা ভাষা, বাংলা ভাষা, দেশ, বাংলাদেশ, বাঙালি জাতি, বাংলা ভাষা বিবর্তনের উপরে। হ্যাঁ, যে কোনো বাঙালি তৈরি হয়। এমনকি নিয়মিত লিখছেন? না, আমার কথা শেষ করিনি তো, সমস্ত বানান বদলে গেছিল। তারপর থেকে যে অনেকদিন করে পাবলিশারকে দিইনি, যেই কারণে হয়তো পাঠকরা মনে করতে পারে যে আমার সঙ্গে ইয়ে হয়ে গেছে। তাও তো লিখি না, আমি সবসময় মানে চিন্তা করে লিখি, যখন তখন লিখি না। প্রস্তুতি নিয়ে লিখেন? যখন যেটা প্রস্তুতি না, যেটা লিখতে ইচ্ছা হয় খুব বেশি, সেটা লিখি। আর এখন তো শারীরিক অসুস্থতার জন্য, মানে নিজের চাহিদা লিখেন, অন্যের চাহিদা না? সেটাই চিন্তা করে বলতে হবে, নিজের চাহিদা কি অন্যের চাহিদা কি। লেখক যখন বেশি একটু এগিয়ে যায় সামনে, তখন সে নিজের চাহিদা একা থাকে, পাবলিশারের চাহিদা থাকে, পত্রিকার চাহিদা থাকে, পাঠকের চাহিদা থাকে। না, আপনি এতক্ষণ যেটা বললেন সেখানে তো মনে হচ্ছে যে এই যে প্রকাশক, তারপর হচ্ছে সংবাদপত্র, তাদের চেয়ে আপনি লিখতে চাচ্ছেন কিনা সেটা গুরুত্বপূর্ণ। ফরমাইশে লিখে আমি লিখতে পারি না। যেমন আমার আত্মজীবনী প্রথম খণ্ডটা বের হওয়ার পরে আমার পাবলিশার বারবার বলতে শুরু করলো যে আপনি সেকেন্ড পার্টটা লিখে নিন। আপনার পাঠকরা খালি জিজ্ঞেস করে এটা একটা পার্ট লিখবেন কিনা। মানে আপনার কাছে মনে হয় না যে 27 বছর বয়স থেকেই লিখেছি, কিছু লেখা তারও ছিল? কম। হ্যাঁ, অনেক কিছুই রয়ে গেছে, সব তো মানুষ পারে না। পৃথিবীটা বিশাল, মানব সমাজ বিশাল, কিন্তু একজন লেখকের ক্ষমতা সীমিত, তাই বাইরে তো সে যেতে পারে না। বড় জায়গায় হয়তো বড় আগে আরেকটা উপন্যাস ধুম করে লিখে বসবো। এগুলো লেখাটা মুডের উপরে না আসলে, যে আমি একটা গল্প লিখতে চাই, সুতরাং বসলাম এই চিন্তা করবে এই ওরকমভাবে আমি লিখতে পারি না আসলে। ভিতর থেকে ধাক্কা না দিলে তখন ওটা না লেখার মতো মানে কষ্ট হয়, ঘুম আসে না রাত্রেবেলা। মানে যখন ধাক্কাটা আসে? হ্যাঁ, যখন ওই লেখা লিখতে মাথা মধ্যে ঘুরে, ওটাই ঘুরতে থাকে, রাতে ঘুমায়, মানে এখনই কাগজ কলম নিয়ে বসি, যত্নপত্র নিয়ে বসবো, আমার শান্তি থাকে। তো সেরকম ধাক্কা আসলে লিখবো। মানে শুধু গদ্যই আসে, পদ্য আসে না এখন? আসে, অনেক এসছে এবং আসে, সেরকম কাউকে দিই না। আমার ডায়েরিতে লেখা থাকে, এখানে লেখা থাকে, ওখানে লেখা থাকে। ওটা আমার বিনোদন, একদম নিজের। কারণ কবিতা দিয়ে তো প্রথম শুরু করেছিলাম জীবনে, ছোটকালে। বড় হয়ে 2-4টা বিছিয়ে পেয়েছি, তারপরে গদ্যের ঠেলার কবিতা বেচারি অন্তঃপুরে। কিন্তু মানে কবিতার সঙ্গে আপনার মানে একদম নিজের লেনদেন। এখন কথা হচ্ছে যে ছন্দের মধ্যে আনা বা গদ্য কবিতার মধ্যে আনা, বা সেটাও কবিতা, আর উপন্যাসও কিন্তু কবিতা। যে কোনো উপন্যাসই কবিতা, মানে নিবন্ধ প্রবন্ধ কবিতা কিন্তু আমি বলতে পারবো না, কিন্তু গল্প উপন্যাস কবিতা। গল্প উপন্যাস কিন্তু কবিতা। সেই কবিতা থাকে ভাষার মধ্যে, বর্ণনার মধ্যে। মেইন জিনিস তো কবিতা, কবিতা দিয়েই শুরু, মানুষ কবি হয়ে লিখতে শুরু করেছে। গদ্য তো সেদিন আসলো। মানে কল্পনাটা তৈরি করে, তো চিত্রকল্পটা তৈরি করে কবিতা। আমার ধারণা যে উপন্যাস হচ্ছে কবিতার আর একটা ফর্ম। যদিও গদ্যটাকে বাহনটাকে অনেক দেরিতে এসছে বাংলা সাহিত্যে, কিন্তু কবিতারই আর একটা ফর্ম হচ্ছে উপন্যাস, আমার ধারণা। আমি ভুল হতে পারি, আমার ধারণা, আমি মনে করি। ক্যানভাসটা বড়, একটা বড় ক্যানভাসে কবিতাটা বসানো। ক্যানভাস মানে ওটা অনেক রকমের ফর্ম আছে না, যেমন
কবিতারই তো গান আছে, পাঁচালী আছে, পুঁথি আছে, তারপরে ওই যে 12 মাইশা আছে, কত কি আছে নানান ভাবে। তারপর দোহার ধরে যেগুলো আছে নানান ফর্মে, যেমন আগে গল্প বলতো গ্রামে গ্রামে, পুঁথি পড়তো, এটাও কিন্তু গদ্য আর পদ্যের মধ্যে। আমি মাঝখানে বলছিলাম যে গদ্যকে আমি পদ্যের মধ্যে নিয়ে যাবো, সবার বন্ধুরা তোমার মাথা খারাপ। তাহলে যে এই যে মানুষ, আপনি বললেন যে শুরুর দিকে আলোচনা হচ্ছিল যে বিশ্বায়ন এবং বিশ্বায়নের আমরা আক্রান্ত বলবো না, বিশ্বায়নের সংস্পর্শ প্রভাবিত, সেই জায়গা থেকে মানুষের ভবিষ্যৎ কি? আমি এটাই মাঝখানে একবার বলেছি যে এখন আন্তর্দেশীয় সংস্কৃতি, আন্তর্জাতিক সংস্কৃতি বা সব দেশ মিলে একটা সংস্কৃতি তৈরি করি, বিশেষ করে ইংরেজি ভাষা এটা করে দিয়েছে। আর এই যে আকাশ সংস্কৃতি যেটাকে বলে, মিডিয়াগুলা খুব কাছে এনে দিয়েছে সবকিছু। আমি ঘরে বসে এক উঠানে নিয়ে এসছে। হ্যাঁ, এক উঠানে কোন দেশে কি গান হচ্ছে, কি ছবি আঁকছে, কি করছে, সব আমি জানতে পারছি। এখন তো পাড়ায় পাড়ায় পুঁথি পড়ে বেড়াচ্ছে না লোকে। সুতরাং এর সবকিছু মিলে কোথায় যে দাঁড়াবে এটা সময় বলে দেবে। এখনকার যে গণমাধ্যম, সেগুলো আপনি দেখেন? হ্যাঁ, দেখি, খবরগুলো আগে শুনি, সারা পৃথিবীর খবর, তারপরে সাংস্কৃতিক সাহিত্যের আলোচনা বা অন্য অর্থনীতি নিয়ে আলোচনা বা টক শোগুলো দেখি। আমি মাঝে মাঝে নাটক দেখি, ভালো গান হলে শুনি। এবং এই যে বিদেশি যে চ্যানেলগুলো আছে সেখানে কি অনুষ্ঠান হয় সেগুলো? বিদেশি চ্যানেল তো খুব বেশি আসে না। আগে আমার টিভিতে আসতো যেটা, ওই যে ফ্রেঞ্চ টেলিভিশনটা, ওটার মধ্যে খুব ভালো ভালো ডকুমেন্টারি এবং আমি কিছু ফ্রেঞ্চ পড়েছিলাম, কিছু কিছু বুঝি ফরাসি ভাষায়, তো ওটা আমার খুব ভালো লাগতো। আর এনএইচকে জাপানি যেটা আছে, এনএইচকে বলে ইন্টারন্যাশনাল যেটা, ওটার মধ্যে খুব ভালো ভালো ডকুমেন্টারি বা সিনেমা দেখাতো। এবং অনেক সময় অন্য অন্য চ্যানেলগুলোতে খুব ভালো সিনেমাগুলো দেখায়, ওগুলো আমি দেখি। গণমাধ্যম কর্মীদের বা সার্বিকভাবে সংস্কৃতি কর্মীদের একটি হাপিত্তেশ আছে, অভিযোগ আছে যে এই যে আমাদের প্রতিবেশী দেশের যে চ্যানেলগুলো আছে সেখানে যে সিরিয়াল হচ্ছে, ওটা একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে কি, ভারতে কিন্তু খুব ভালো ভালো ছবি তৈরি হয়, কিন্তু এরা খুব সাধারণ অশিক্ষিত মানুষের যারা পছন্দ করবে, আজকে টেলিভিশন তো সর্বত্র ছড়িয়ে গেছে। যেমন এই যে সিরিয়ালগুলো, মানে মহিলারা 10 বছর গয়না পরে লিপস্টিক মেখে ঘুমিয়ে আছে, এদের খুব ভালো লাগে। আমি দেখেছি কথাবার্তা বলে, আমার বুয়াদের গ্রামের থেকে খুব ভালো, দল বেঁধে সব দেখে, আহা হু করে, চেনে সবাইকে। তো এই যে কম জানা লোকরা, তাদের জন্য এটা পাঠায়, এগুলো কোনো রুচিশীল মানুষের জন্য নয়। কিন্তু যে যারা রুচিশীল বলে নিজেদেরকে আমরা চিনি, পরিচিত বা যারা পরিচয় দেন, তারাও তো এখন তাতে আপনি প্রভাবিত বলেন বা ভাইরাস আক্রান্ত বলেন, এটা আমি কিছু বলবো না, তবে যার যা নিজের ভিত উপরে সে নির্ভর করে। এবং যে সাহিত্যের আলোচনা যদি একটু আবার ফিরতে চাই, যে আমাদের সাহিত্য তো আপনি নিয়মিত পড়ছেন, সেই জায়গায় আমরা আপনি সেখানেও কি ক্রান্তিকাল চলছে? কিছুটা। আমি নতুনদের লেখা আমি খুব পড়ি। আজকে এই মেয়েটি গল্প লিখে ছাপাচ্ছে, পড়ি। কতগুলো ছেলে মেয়ে তো মানে সত্যি খুব প্রমিসিং, খুবই ভালো। কিন্তু এদের মধ্যে একটা নিরীক্ষা প্রবণতা প্রথমেই। যে কোনো নিরীক্ষা প্রবণতা আগে আমার ঘরটাকে, আমাকে ভিটিটা বাঁধতে হবে, ভিটির উপর দাঁড়িয়ে তারপর আমাকে দেখতে হবে যে আমি কি কি ডেকোরেশন করব। তো আমি যদি প্রথমেই উত্তরাধুনিকতা বা জাদু বাস্তবতা নিয়ে মাথা ঘামাই, আমাদের সময় তো জাদু বাস্তবতা ছিল, অতক্ষণ আসেনি আর দেশে। তবে অন্যগুলো ছিল, সারিয়ালিজম, ইমপ্রেশনিজম সবই ছিল। যারা ওটাকে ফলো করতে চেয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পড়িয়েছেন ওইটা ধরে, এই লেখার মধ্যে আছে আছে। হ্যাঁ, যেমন সৈয়দুল্লাহ লেখার মধ্যে এগুলো পেয়েছেন। তো আমরা যখন লিখেছি ওগুলো খুব মাথা ঘামায়নি। তবে অবশ্যই আমাদের আগে যে বাংলা সাহিত্য ছিল, যেমন কল্লোলিকের সাহিত্য বা তারাশঙ্কর, তারপরে মানিক বন্দ্যোপাধ্যায়, এরা নিশ্চয়ই আমাদেরকে ইনফ্লুয়েন্স করেছে। কিন্তু এখন এরা তত্ত্বের দ্বারা ইনফ্লুয়েন্সড। মানে কোন তত্ত্ব নিয়ে, মানে তত্ত্বটা প্রধান, মানে চরিত্র বা পটভূমির চেয়ে তত্ত্ব তো আজকে একটা থাকবে, কালকে একটা হয়ে যাবে, তাই না? আর তত্ত্ব কিন্তু মানুষরা তৈরি করে না, কোন তাত্ত্বিক তৈরি করেন না, এটা লেখকরা তৈরি করে। তারা জানো যে তত্ত্ব, তারা লিখে দিলে তখন এটাকে মানে হ্যাঁ, এটা সমালোচনা সাহিত্যে যে সেটা তত্ত্বে পড়ে, যারা বিজ্ঞদের হাতে যায় তখন তারা একটা নাম দেয়। যিনি লিখছেন তিনি তো কোনো তত্ত্ব ফেলে লিখছেন। হ্যাঁ, যেমন আমার উপন্যাস প্রথম দিকে আমি যেমন লিখছি, শেষের দিকে
অনেক আঙ্গিক বদলে গেছে, একবারই বদলে গেছে। এখন আমি তো সমালোচনা পড়ি, আলোচনা পড়ি, কেউ লিখে উনি মানে পারফেক্ট জাদুবস্ত্র আনিয়ে ওর মধ্যে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে যে মেয়েরা লিখছেন, আমরা আগেই বলেছি যে লেখক মাত্রই ছেলে বা মেয়ে বিবেচনা করে, কিন্তু যারা লিখছেন তাদের মধ্যে একটা বিষয় কাজ করে যে নারীবাদকে প্রাধান্য দেওয়া, এক ধরনের পুরুষতান্ত্রিকতা থেকে বেরিয়ে আসা। এই এই যে যখন একটা তাগিদ, একটা আন্দোলন মনে করে উদ্দেশ্য নিয়ে যখন লিখতে যায়, তখন তো মূল লেখাটা থেকে তার প্রবেশ করতে পারে না। ওটা হয় কি, শিল্প গুণটা নষ্ট হয়ে যায়, শিল্পগুণটা নষ্ট হয়ে যায়। ওই কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে লিখলে সেটা উদ্দেশ্যমূলক বা স্লোগান ধর্মী লেখা হয়ে যায়, স্লোগান হয়, ওটা বন্দি থাকে, ওটা স্বাধীন হতে পারে না। তো তার কি কোনো দরকার আছে? এখন আমি একটা গল্প, যেমন আমার রক্তের অক্ষর, এটা ইংরেজিতে এখন সারা পৃথিবীতে 3টা দেশ থেকে ছাপা হচ্ছে ইংরেজিতে, টাকাতে হয়েছে, ওটা হচ্ছে। এখন কেউ যদি দেখলাম যে লিখেছে খুব প্রচন্ড নারীবাদী লেখা, তখন তো নারীবাদ মাথায় আসেনি যখন লিখেছি 77 সনে। এটা হচ্ছে আমার লেখা হচ্ছে মানুষ, তিনি নারী হন বা পুরুষ হন, তিনি তো মানুষ, সে তার ন্যায্য অধিকার কত, মানুষের অধিকার, হ্যাঁ মানুষের অধিকার। পৃথিবীতে মানুষ মাত্র একটা অধিকার নিয়ে জন্মায়, আর শিক্ষা, মৌলিক যে চাহিদাগুলো সেগুলো তো আছে, তার ছাড়াও একটা অধিকার আছে, তার মানে মনোনীত অধিকার। হ্যাঁ, তো যদি খালি পেটের ভাতের জন্য কত মানুষকে যদি ওইভাবে কত বন্ধ খাঁচার মধ্যে ওই জঘন্য জীবনে তাদের কেটে দিতে হয়। আমি বলেছিলাম, আমাকে ইন্টারভিউ এসে বলি, তোমার আমাকে বলো যে একটা মেয়েকে জিজ্ঞেস করো, 16 বছর একটা মেয়েকে, সে ইয়েতে যাবে কিনা, গার্মেন্টসে কাজ করবে নাকি এখানে কাজ করবে, সে নিঃসন্দেহে বলবে গার্মেন্টসে যাবো। তো এই যে নারী বা এটা যে পুরুষকে আটকে হিসেব করা হয়, তা আমি সেটা লিখবো, মানুষের অধিকার খর্ব করার অধিকার। আজ এত বছর আমার মা বাবার আগের থেকে এই পেশা চলে এসছে, এরকম পরিবর্তন হয়েছে। এখন তো আরো মানে ওয়েস্টার্ন ছাপ লাগিয়ে দিয়েছে কি, সেক্স ওয়ার্কার। এটা একটা ব্লাফ, এটা একটা ফাঁকি দেওয়া মানুষকে। আপনার মনের কথা বললেন আপা, এই যে আমাদের এখন যারা লিখছেন বা তারা মানুষের মনের কাছে কতটা যেতে পেরেছে, কতটা যায়, সেখানে একটা বাহ্যিকতা থেকে যায় কিনা, যে বাহ্যিক ওটা তো জীবনকে অনেক জানার দরকার, মানুষকে অনেক জানার দরকার। আর সবচেয়ে বড় কথা, আমি লেখকও বড় কথা না, আমি মানুষের দুঃখটা কষ্ট পাই কিনা সেটা বড় কথা। এবং যদি প্রকাশ করতে না পারি তবে সেটা ব্যর্থতা। মনস্তত্ত্ব তো লেখকের একটা বড়। হ্যাঁ, আমি এটা প্রকাশ করে সেই গল্পের আর 10 জন পরে 10 জনকে প্রভাবিত করি, তাই তো। যেমন আমার এরা আমার কাজ পৌঁছে দেওয়া, যে দেখো এখানে এইটা হচ্ছে, এটা ভালো, এটা মন্দ, সেটা ওই চরিত্রগুলো তাদের জীবনই বলে দেয়। এটা লেখককে মাস্টারি করে বলতে হয় না, বিরাট বক্তি হে পাঠক এই হচ্ছে বলে কোনো প্রয়োজন নেই। সুতরাং মানুষ চিরকালই একরকম থাকবে, মানুষ একইভাবে কাঁদবে, একইভাবে হাসবে, একইভাবে খুশি হবে। আর ধর্ম, পৃথিবীর বহু ধর্ম আছে, সব ধর্মের পেছনেই রয়েছে যে একটা প্রশান্তি, নির্ভরতা। এই যে ধর্ম নিয়ে কামড়ি হেন তেন, আমার খুব হাসি পায় তা দেখে, যে প্রত্যেকটা ধর্মের পেছনে আছে আমার সৃষ্টিকর্তাকে, তাকে খুঁজে বের করা, তার সঙ্গে সংযোগ করা। সব ধর্মই আছে। এখন যে বৌদ্ধরা আগুন দিয়ে পোড়ায়, হ্যাঁ, খ্রিস্টানরা এক গাড়ি চড়া মারতে পারে, 3 গাড়ি চড়া মারে। ইসলাম ধর্ম যখন বলছে যে রক্তরঞ্জিত হাত নিয়ে তোমার মসজিদে এসে, মসজিদে বোমা ফাটায়, মানুষ খুন করে। ধর্ম তো নেই, ধর্ম এখন মানুষের যার যার অন্তরে। মানুষ বিপদে পড়ুক তখন ঠিকই বলবে আল্লাহ এতে উদ্ধার করেন, তাই না? আর যদি নির্ভরশীল বলবে আমার ভাগ্য, তিনি নিশ্চয়ই এটা সমাধান করবেন। বিভ্রান্তির মধ্যে আছে মানুষ। মিডল ইস্টে কি হচ্ছে, মায়ানমারে কি হচ্ছে, আমি তো এখন ভুলতে পারি না। ওই যে নৌকা করে এসে 4টা বাচ্চা, ছোট ছোট মেয়ে এরকম করে হাত দিয়ে গেছে আমাদের বিজেপি। আমার না, সেই রাতে আমি দেখিনি, বন্ধ করি, বিশ্বাস করবে, রাতে আমি চোখের পানি রাখি, আল্লাহ আমাদের মাফ করে দিন। কি করবো আমরা? মানুষ বিভ্রান্ত হলো কেন? এই যে আদর্শ ছিল, হয়তো আমাদের ক্ষমতা নাই এদেরকে রাখার বা কিছু, রোহিঙ্গারা উৎপাত করছে, তাই না, আমাকে শক্ত হতেই হবে। এমনি মানুষের ভাই টলমল আমরা, কিন্তু মানুষ তো, এই মানুষের জন্য তো অনেক তত্ত্ব এসেছে, অনেক আদর্শ এসেছে, সমাজ, রাষ্ট্র সবকিছু মানুষের জন্য, ধর্ম সব মানুষের জন্য। সেগুলো এই মানুষকে এই বিভ্রান্ত, এই যে ছোটাছুটি থেকে কেন রক্ষা করতে পারছে না? নেশা হচ্ছে কি, এখন একটা ভ্যালুস দিয়ে এত বছর চলে এসছে পৃথিবী, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে এখন
ভীষণ উদ্ভ্রান্ত সময়, এত সভ্য জাত তারা এখন গালাগালি করছে অন্যদের থেকে। ট্রাম্পের মতো মানুষ, আমেরিকান যেখানে আব্রাহাম লিঙ্কনের মতো প্রেসিডেন্ট ছিল, যার সাথে কি বলা উচিত আমার এক দেশের প্রেসিডেন্ট, তবু বলবো যে একটা ওই মোড়লের মতন, মাতবরের মতন, গ্রাম্য মাতবরের মতো কথাবার্তা বলে, যুক্তিহীন। তো মানুষের এই অবস্থার জন্য কি আবার মানুষের কাছে অনেক সবকিছু খুব সহজে চলে আসছে, সেই জন্য অনেক সহজলভ্য হয়ে যাওয়ার কারণে দ্রুত সে পেতে চাচ্ছে? ওটাও আছে, এবং মানুষ অর্থের প্রতি খুব বেশি, মানুষের চাহিদা বেড়ে গেছে, প্রচুর অর্থের দরকার। সুতরাং যেমন করেই হোক, ওটাই হচ্ছে জীবনের প্রথম নদী। একসময় তো স্থিরতা আসতে হবে, তাকে স্থিরতা। স্থিরতা, একটা কথা আছে যে সবকিছুর একটা থার্মোস্ট্যাট পয়েন্ট থাকে, ওই সময় এসে আবার ওটা ব্যাক করে। হয়তো 100 বছর যেতে পারে, 50 বছর যেতে পারে, 30 বছর যেতে পারে, আবার পৃথিবী ভাবতেই হবে, শুভবুদ্ধিতে আসতেই হবে। তার কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে চার্চিল বলেছিল যে যুদ্ধ করে লাভ হয় না, বরং পৃথিবীতে কেউ শান্তি হয় তাই আমরা করি। জাতিসংঘ বা জাতিপুঞ্জ সব এই যে হিউম্যান রাইটস তখনই তৈরি করা হয়েছে। নারীর অধিকার, শিশুর অধিকার, এখন কি নারীর অধিকার, শিশুর অধিকার আছে? বাংলাদেশে কাগজ খুললে কোন দিন একটা মেয়ের নির্যাতন বা খুনের খবর না পাওয়া যায়? বেওয়ারিশ লাশ কতগুলো পাওয়া যায় শুধু বাংলাদেশ নয়, এই যে ইটালিতে কি বলে ভূমধ্যসাগরে কত কত বাচ্চা ডুবে মরে যাচ্ছে, ভেসে যাচ্ছে। আহা আহা। কিন্তু পৃথিবীতে কি কখনো মানে একচেটিয়া ভাবে কখনো প্রশান্তি ছিল? মানুষ কখনো সন্তুষ্ট হয় না অবস্থা থেকে। আর আলেকজান্ডার তখন বীর হয়ে গেল, তার আরো জমির দরকার, কত রক্তপাত করতে হয়েছে, কত কষ্ট হতে যুদ্ধ করতে হয়েছে। নেপোলিয়নকে তো যুদ্ধ করতে করতে সে দ্বীপের মধ্যে বন্দী হবে মারা গেল। তারপরে চেঙ্গিস খান, এরা কি পৃথিবী খুব সম্মান পেয়ে আসছে এখনো পর্যন্ত? তো একটা সময় আসে কি সম্পদের নেশায়, তো ওই কি আমরা চেঙ্গিস খান না হই, তবে আমাদের মধ্যে ফেরাউনের খুব পুনরাবির্ভাব হয়েছে, মানুষের উপর অত্যাচার করা। আমাদের সবার মধ্যেই ফেরাউন আছে কম বেশি, আমরা প্রভুত্ব পছন্দ করি, কিন্তু এখন প্রভুত্ব করতে হলে ক্ষমতা চাই, অস্ত্র চাই, আর সম্পত্তি চাই। হ্যাঁ, মানুষ তো প্রভুত্ব প্রিয়, তো আমরা বুয়াটাকে কিভাবে কথা বলি, 3 বার ভুল করে বকা দিই। শাসন করতে চায়। হ্যাঁ, তুমি আমার থেকে টাকা দিয়ে তুমি কেন করবে না? তারপর আপনার মনে করেন যে প্রশান্তি আসবে, প্রশান্ত জলাশয় আসবেই? অবশ্যই মানুষ ফিরে আসতেই হবে। আমি তো আশাবাদী লোক, আমি বিশ্বাস, মানে পৃথিবীর ইতিহাস থেকে যা জেনেছি বা আমার নিজের বিশ্বাস থেকে, যে মানুষের ওটা অস্বাভাবিক, তার চরিত্রের বিপরীত ওই জিনিস, ওই দিন সে বেশি দিন থাকতে পারে না, তাকে ফিরে আসতে হবে, তাকে ফিরতেই হবে। মানুষ ফিরে আসুক, মানুষ ফিরে আসবে। আপনার অনেক ধন্যবাদ যে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকের এই সময় সম্পাদকের আলোচনার সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়।